আসসালামু আলাইকুম। গত বৃহস্পতিবার ডিআরইউতে মঞ্চ একাত্তরে একটি আলোচনা সভা হয়েছিল। সেই আলোচনা সভাটি আয়োজন করেছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। সেই আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সংবিধানের রচয়িতা, যিনি বাংলাদেশের সংবিধান লিখেছিলেন, সেই ডক্টর কামাল হোসেন। সেই আলোচনা সভায় উপস্থিত হয়েছিলেন লতিফ সিদ্দিকী সহ আরও অনেক মুক্তিযোদ্ধারা। সেই সাথে সেই আলোচনা সভায় উপস্থিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একজন প্রফেসর হাফিজুর রহমান কার্জন এবং বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বলিষ্ঠ কণ্ঠ, যিনি সর্বদাই সরকারের ভুলগুলো, সরকারের একাত্তর বিরোধী যেই কর্মকাণ্ডগুলো সেগুলো নিয়ে কঠোর সমালোচনাকারী মঞ্জুরুল আলম পান্না। এই যে সরকার মব সৃষ্টি করে তাদেরকে অবরুদ্ধ করে তাদের গায়ে হাত তুলল, তারপর পুলিশ তাদের নিয়ে গেল, নিয়ে গিয়ে 12 ঘন্টা রেখে তারপর তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করলো। তারা নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর জন্য এই আলোচনা সভার আয়োজন করেছিল। ওইখানে যারা উপস্থিত ছিল তারা কেউই যে সন্ত্রাস না, তাদের পূর্ব ইতিহাস এরকম রেকর্ড বলে না যে তারা সন্ত্রাসের সাথে জড়িত। একজন সাংবাদিক, একজন শিক্ষক, একজন মুক্তিযোদ্ধা, তাও প্রবীণ মুক্তিযোদ্ধারা যার বয়স, যেমন লতিফ সিদ্দিকীর বয়স 87 বছর, তারা নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর জন্য, আওয়ামী লীগকে ফেরানোর জন্য তারা আলোচনা সভায় আয়োজন করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে সরকার লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন এবং মঞ্জুরুল আলম পান্নাকে আটক করে তাদের 12 ঘন্টা অবরুদ্ধ রেখে তারপর তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে শুক্রবারে বন্ধের দিনে তড়িঘড়ি করে আদালত বসিয়ে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করলো, এতে কাদের জয় হলো আর কাদের পরাজয় হলো সেই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব। আপনারা সবাই জানেন বর্তমানে 71 হুমকির মুখে গেছে। 1971 সালে যারা জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, বাংলাদেশ নামে একটি দেশ গড়ার জন্য, নিজের বাংলা ভাষাকে মাতৃভাষা করার জন্য, সেই জয় বাংলা স্লোগান এখন যারা দিচ্ছে তাদেরকে স্বৈরাচারের দোসর বলে পুলিশে সোপর্দ করে দিচ্ছে। যদিও তাদের বিরুদ্ধে কোনো মামলা, তাদের বিরুদ্ধে কোনো অপরাধ না থাকে, তারপরেও পুলিশ তাদেরকে আটক করে নিচ্ছে। তারপরে দেখছি গায়েবী মামলা হয়ে যাচ্ছে সন্ত্রাস দমন আইনে, সন্ত্রাস বিরোধী আইনে। রিসেট বাটন নিয়ে যখন সব 71-এর মুছে দেওয়ার যেই পরিকল্পনা চলছিল, কিন্তু দিন দিন যখন এটি আরও তীব্র হচ্ছিল, যে 24-কে এত বড় করা হচ্ছিল যে 71-কে কোনোভাবেই 71-কে মূল্যায়ন করা হচ্ছিল না। সেই 71-এর যারা বাংলাদেশে এই নারকীয় তাণ্ডব চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, গণধর্ষণ চালিয়েছে, তাদের সাথেই আবার যখন সুদৃঢ় সম্পর্ক করতে চাচ্ছিল, তখনই 71 মঞ্চের আবির্ভাব হলো। তারা 71-কে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই আলোচনার জন্যই তারা একটি আলোচনা সভার অনুষ্ঠান করেছিল। সেইখানে অতিথি হিসাবে ছিলেন লতিফ সিদ্দিকী, সেইখানে উপস্থিত হিসাবে ছিলেন হাফিজুর রহমান কার্জন এবং মঞ্জুর আলম পান্না সহ আরও অনেক মুক্তিযোদ্ধারাও সেখানে উপস্থিত ছিলেন। সেইখানে উপস্থিত ছিলেন মাহবুব কামালের মতো একজন সাংবাদিক, যিনি জীবনেও আওয়ামী লীগ করেননি, সহ একজন বীর প্রতীক সহ সেখানে উপস্থিত ছিলেন। তাদেরকে যেইভাবে অবরুদ্ধ করে, তাদের গায়ে হাত তুলে তাদেরকে টর্চার করে 3 ঘন্টা অবরুদ্ধ করে তারপর পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়। যদিও পুলিশ মাহবুব কামালকে ছেড়ে দিয়েছে, কিন্তু যেহেতু বর্তমান সময়ে বজ্রকণ্ঠ মঞ্জুর আলম পান্না এবং হাফিজুর রহমান কার্জন, তাদের এই কণ্ঠে যেই কোনো সময় দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে তাদের কণ্ঠ পৌঁছে যাচ্ছে, তাদের এই কণ্ঠকে রোধ করার জন্যই এই একটি নাটক সাজিয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। এটি একদম পরিষ্কার। কিন্তু এত কিছু করে সরকার কি জয়ী হতে পেরেছে? না। এতে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মোটেও জয়ী হতে পারেন। শেষ পর্যন্ত কিন্তু এখানে জয়ী হয়েছে হাফিজুর রহমান কার্জন, মঞ্জুর আলম পান্না, লতিফ সিদ্দিকীরা। এখানে জয়ী হয়েছে সেই 71, এখানে জয়ী হয়েছে 71-এর পক্ষের মানুষগুলো। যদিও সাময়িকভাবে তাদেরকে জেল হাজতে নিয়ে তাদের কণ্ঠ কিছুদিনের জন্য বা কয়েক বছরের জন্য অবরুদ্ধ করে রাখা যাবে,
কিন্তু এই যে তাদেরকে আটক করার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ জানলো যে ৭১-এর পক্ষে কথা বলার কারণে তাদের আজ এই হাল। মানুষের মধ্যে যার ভিতরে ৭১ নিয়ে কোনো অনুভূতি ছিল না, তার ভিতর এখন আবেগ ছিল না, তার ভিতরও এখন ৭১ নিয়ে আবেগ জন্মাবে। সেও ৭১ নিয়ে ভাবতে শিখবে, সেও ৭১ নিয়ে ভাবা শুরু করবে, ৭১-এর ইতিহাস জানা শুরু করবে। আপনারা কয়জনকে এভাবে দমিয়ে রাখবেন? আপনারা নিজেদের ভুলের কারণেই আপনারা নিজেরাই ৭১-কে ছড়িয়ে দিচ্ছেন মানুষের কাছে, ছড়িয়ে দিচ্ছেন বা পুরো বাংলার প্রতিটি মানুষের কাছে, জাগ্রত করে দিচ্ছেন প্রতিটি মানুষের আবেগকে। যাদের হয়তো বা ৭১ নিয়ে জানার ইচ্ছাও ছিল না, তারা এখন ৭১ নিয়ে জানবে এবং ৭১-এর পক্ষে অবশ্যই দাঁড়াবে বলে মনে হচ্ছে। অথচ যারা মব করলো তাদের কিছুই বলল না, কিন্তু সারা বিশ্ব মিডিয়ায়, সারা বিশ্বের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে এই বার্তাটি অবশ্যই পৌঁছাবে। ৭১-এর মুক্তিযোদ্ধাদের কোনো আন্দোলন নয়, কোনো রাজনৈতিক সমাবেশ নয়, কোনো বিক্ষোভ মিছিল নয়, কোনো সরকার পতনের আন্দোলনও ছিল না। তাহলে তাদের এই শান্তিপূর্ণ আলোচনা সভার মধ্যে মব সৃষ্টি করে তাদেরকে আটক করে ১২ ঘন্টা পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে তারপরে শুক্রবারে তড়িঘড়ি করে কোর্ট বসিয়ে কোর্ট জেল হাজতে প্রেরণ করাটা সরকারের দৈন্যদশার অবস্থায় ইঙ্গিত করে। এই সরকার যে সবচেয়ে দৈন্যদশার মধ্যে রয়েছে, সেই ইঙ্গিতটি করে এই কর্মকাণ্ডের মাধ্যমে। এই কর্মকাণ্ডের মাধ্যমেই প্রকাশিত হলো এই সরকার যে কি করতে চায়, এই সরকার যে ৭১ বিরোধী, এই সরকার যে বিগত সরকারের থেকেও বড় স্বৈরাচার, যেটি বিভিন্ন বিশ্লেষকরা বলে আসছেন, সেটি আরও একবার প্রমাণ করলো। দিন শেষে জিতে গেছে ৭১, দিন শেষে জয়ী হয়েছে মুক্তিযোদ্ধারা, দিন শেষে জয়ী হয়েছে যারা বজ্রকণ্ঠে ৭১-এর পক্ষে তাদের আওয়াজ তুলেছিল, জয়ী হয়েছে যারা বাংলাদেশের সংবিধান রক্ষার জন্য আওয়াজ তুলেছিল। সেই কার্জন যিনি জেল হাজতে যাওয়ার সময়ও এই বাংলাদেশের এই সংবিধান হাতের মধ্যে নিয়ে বলছিল রক্ত দিয়ে হলেও এই সংবিধান রক্ষা করব, তারাই জয়ী হয়েছে। পরাজিত হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, পরাজিত হয়েছে এই মব, পরাজিত হয়েছে এই প্রেসার গ্রুপ। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ।